जय राम जय गोविंद। प्रणाम रইল श्री गुरु चरण कमले, प्रणाम रইल प्रिय भक्तबिंदेर प्रति। शुनब राम ठाकुरेर कथा, प्रथम खंड, तृतीय अंश। जय राम जय गोविंद। गुरु भ्राता गुरु भगिनी सबाई प्रति रইল असंख्य प्रणाम। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। জয় রাম জয় গোবিন্দ। সে যাত্রায় আর ঠাকুর দর্শন পাইলাম না। শুনিলাম তিনি বৃন্দাবন চলিয়া গিয়াছেন। এখন কিছুকাল সেখানেই অবস্থান করিবেন। যদিও সেদিন হঠকারিতা করিয়া ঠাকুরের নিকট হইতে চলিয়া আসিয়াছিলাম, তথাপি খবরটা শুনিবার মাত্র মন যেন খারাপ হইয়া গেল। ভাবিলাম যে আরও এক আধবার দেখা হইলে বোধ হয় বন্ধ হইত না। দু একদিন পর বরদাবাবু বলিলেন যে আমি ও প্রভাতবাবু সেদিন একত্রে ঠাকুর দর্শনে গিয়াছিলাম। সেদিন এক ভদ্রলোক পূর্ব হইতেই ঠাকুরের নিকট বসিয়াছিলেন এবং আমরা চলিয়া আসার পরও কিছুক্ষণ সেখানে অপেক্ষা করিয়াছিলেন। তিনি নাকি বলিয়াছেন যে আমরা ঠাকুরের নিকট উপস্থিত হইবার কিছুক্ষণ পূর্বে তিনি হঠাৎ বলিয়া উঠিলেন, দুটো জাহাজ আসতেছে আজ। আমরা ফিরিয়া আসিবার পর আবার নাকি বলিয়াছিলেন, জাহাজ দুটা আইসা একটা ফ্ল্যাট নৌকার সঙ্গে ধাক্কা খাইল। ফ্ল্যাট নৌকা কিছুই হইল না, জাহাজ দুইটা জাখানি খাইয়া গেল। কথাটা শুনবার মাত্র আমার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হইল, কিন্তু মুখে কিছুই বললাম না। জাহাজ কথাটা এরূপ স্থলে সাধারণত ব্যঙ্গার্থেই ব্যবহৃত হয়, কিন্তু সেজন্য ঠাকুরের প্রতি কোনো বিরুদ্ধ ভাব মনের কোণেও স্থান পাইল না। ভাবিলাম যে আমি গিয়েছিলাম আমার বিদ্যা বুদ্ধির অভিমান, আমার বিচার কুশলতার অভিমান ও আমার অভিজ্ঞতার অভিমান লইয়া ঠাকুরকে যাচাই করিতে, এবং ভিতরে ভিতরে যে একটু উদ্ধততা ছিল না তাহাও ভালো করিয়া বলিতে পারি না। সুতরাং ঠাকুর যদি আমাকে একটা অভিমানের জাহাজ বলিয়া অভিহিত করিয়া থাকেন, তাহাতে ক্ষুব্ধ হইবার কিছুই থাকিতে পারে না। আর ঝাঁকুনি যে একটা খাইয়াছিলাম তা বুঝিতেও বিলম্ব হইল না বলিয়া বসিয়া ভাবিতে যে ঠাকুর যেন ঠিক শ্রদ্ধার চোখে সেটা দেখে নাই, নিজের কোনো কথাও বলিও নাই, সবই যেন কেমন এলোমেলো হইয়া গিয়াছে। আর একবার দেখা হইলে খোলাখুলি কথাবার্তা বলিয়া একবার দেখাইতাম যে বাস্তবিকই তাহার উপর নির্ভর করিতে পারি কিনা। আর মাঝে মাঝে তাহার সেই মনোলোভা চাহিনী আমার চক্ষুর সম্মুখে ফুটিয়া উঠিয়া আমাকে প্রবলভাবে ঠাকুরের দিকে আকর্ষণ করিত। আমি ভিতর ভিতর অস্থির হইয়া উঠিতাম, কিন্তু আমার এই অবস্থাটা গোপন রাখিয়াছিলাম। বরদাবাবুকে ইহার কিছুই জানিতে দিলাম না। মাঝে মাঝে ঠাকুর প্রসঙ্গ উঠিত, কিন্তু পূর্বের মতো আর জমিতে চাইত না। যতদূর
স্মরণ হয় ঠাকুরের বৃন্দাবনে চলিয়ে যাওয়ার কয়েকদিন পর প্রভাতবাবু একদিন একখানা চিঠি আনিয়া আমাকে দেখাইলেন। বড়দির শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবা শিষ্য ধর্মসার গ্রন্থ সংগ্রহ নামক গ্রন্থ প্রণেতা যামিনীমোহন মুখোপাধ্যায় মহাশয় এক ভদ্রলোক মারফত চিঠিখানা ঠাকুরকে লিখিয়াছিলেন। চিঠিখানা বয়ান এখনও আমার মনে আছে। ইয়াতে মুখোপাধ্যায় মহাশয় লিখিয়াছিলেন, রাম, তুমি নাকি বলিয়াছ যে আমার গুরুদেব আমার দেহ পরিগ্রহ করিয়াছেন। তোমাকে আমি মুক্ত পুরুষ বলিয়া বিশ্বাস করি এবং তুমি যাহা বলিয়াছ তা মিথ্যা হইতে পারে না। আমার বিনীত অনুরোধ যে গুরুদেব কোথায় কিভাবে জন্মগ্রহণ করিয়াছিলেন তা আমাকে জানাইয়া অনুগৃহীত করিবা। প্রভাতবাবু বলিলেন যে যামিনীবাবুর মতো একজন কৃতবিদ্যা ও ধর্মপ্রাণ ব্যক্তি যাকে মুক্ত পুরুষ বলিয়া বিশ্বাস করেন তিনি কখনই একজন সাধারণ লোক হইতে পারেন না। সুতরাং ঠাকুরকে আরও একবার বেশ ভালো করিয়া বাজাইয়া দেখিতে হইবে। আমার তৎকালীন মানসিক অবস্থা ঠাকুর সম্বন্ধে পরের মুখে জ্বালা খাইবার ইচ্ছা আমার আদৌ ছিল না। তথাপি এই চিঠিখানা যে আমার মনের উপর কোনো প্রভাবই বিস্তার করে নাই একথাও বলা বোধহয় সঙ্গত হইবে না। কয়েকদিনের মধ্যে পুজোর ছুটি আসিয়া পড়িল এবং আমি ঢাকা চলিয়া গেলাম। কিন্তু ঠাকুর আমাকে পাইয়া বসিয়াছিলেন। বরদাবাবুর ইন্ধনে আর কোনো প্রয়োজন ছিল না। ঢাকায় নতুন পরিবেশের মধ্যে আসিয়াও আমার ভিতরের অবস্থা বিশেষ কোনো পরিবর্তন হইল না। বেশ বুঝিতে পারিতাম যে ঠাকুর আমাকে তাহার নিকট টানিতেছে, কিন্তু মনের প্রাণের সাড়া দিতে পারিতাম না। ঢাকায় গেলে আমি সাধারণত প্রফুল্লরঞ্জন চক্রবর্তী স্কুল ও কিছুদিন কলেজে নিয়ে আমার সহপাঠী ছিলেন। পরে বিবাহ সূত্রে ইহার সহিত আমার ঘনিষ্ঠ আত্মীয়তা হইয়াছিল ও হরিদাসবাবু শ্রী হরিদাস আচার্য আমার শ্বশুরবাড়ির নিকট ইহার বাড়ি ছিল। প্রফুল্লবাবুর মাধ্যমে ইহার সহিত আমার পরিচয় হয় এবং ক্রমে সেই পরিচয় অন্তরঙ্গতায় পরিণত হয়। সঙ্গেই অধিকাংশ সময় কাটাইতাম নানা প্রকার গল্পগুজব, তাস, দাবা, মাঝে মাঝে নৌকা ভ্রমণ এবং কখনো বা একটু বিশেষ খানাপিনার সময়টা আনন্দেই কাটাইয়া যাইতাম। ছুটি যে কোনো দিন কোন দিক দিয়া কি করিয়া শেষ হইয়া যাইত টেরই পাইতাম না। এবার কিছুতেই জমিতে চাহিল না। অনেক বলি করিয়া অবশেষে একদিন প্রফুল্লবাবু ও হরিদাস বাবুকে ঠাকুরের কথা বলিয়েই ফেলিলাম। হরিদাসবাবু নীরবে রহিলেন, কিন্তু প্রফুল্লবাবু মন্তব্য করিলেন, বুঝেছি তোমার মতো একটা পাষাণ্ডকেও যখন টলাইয়াছেন তখন লোকটা নিশ্চয়ই একটু বেশি পাকা। ইহার পর আর অগ্রসর হওয়া চলে না। সুতরাং প্রসঙ্গটা এখানেই চাপা পড়িয়া গেল। ছুটি শেষে কলকাতা ফিরিয়া আসিলাম। আবার সেই আমি ও বরদাবাবু। ঠাকুর কোথায় আছেন এবং কবে পর্যন্ত কলকাতায় আসিবেন বরদাবাবুকে এ বিষয়ে জিজ্ঞাসা করিতে সর্বদাই ইচ্ছা হইত, কিন্তু আমার সেই হঠকারিতার কথা মনে করিয়া কিছুতেই পারিতাম না। কি প্রসঙ্গ কথাটা উঠিয়াছিল ঠিক মনে নাই। বরদাবাবু একদিন বলিলেন যে ঠাকুর বৃন্দাবনে অসুস্থ হইয়া পড়িয়াছিলেন। শীঘ্রই কলিকাতা আসিবেন। আমি বাহ্যিক বিশেষ কোনো আগ্রহ দেখাইলাম না, কিন্তু মনে মনে দিন গুনিতে লাগিলাম। কয়েকদিন পরে বরদাবাবু বলিলেন যে ঠাকুর আসিয়াছিলেন এবং পটুয়া তলায়
স্বর্গীয় সত্যেন্দ্রচন্দ্র মিত্র মহাশয়ের সুপরিচিত কংগ্রেসী কর্মী, পুরাতন সংবিধানে তিনি ব্যাপক ব্যবস্থাপক সভার সভাপতি নির্বাচিত হন। শুনিয়াছিলাম যে জাজিয়ারা চরের অন্তরীণ থাকার সময় ঠাকুরের সহিত ইহার প্রথম পরিচয় হয়। বাসায় উঠিয়াছিলেন। আমি কি বলিয়াছিলাম স্মরণ নাই, কিন্তু বরদাবাবু যখন জিজ্ঞেস করিলেন যে আমি ঠাকুরের সঙ্গে দেখা করিতে যাইব কিনা, তখন এমন ভাব দেখাইলাম যে আমার যাওয়া না যাওয়া বিশেষ কোনো গতিবিধি নাই, শুধু বরদাবাবুর খাতিরেই যেন যাইতে সম্মত হইতেছিলাম। জয়রাম। পরের দিন সকালবেলা বরদাবাবুর সহিত ঠাকুর দর্শনে আসিলাম। এটিই আমার জীবনে একটি উত্তম শুভ দিন, কিন্তু নিতান্ত দুঃখের সহিত সেই তারিখটা কিছুতেই স্মরণ করিতে পারিতেছিলাম না। শুধু এইটুকুই মনে পড়ে যে সময়টা ছিল শীতকাল, সম্ভবত 1920 খ্রিস্টাব্দে জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস। আমরা ঘরে ঢুকিতেই বরদাবাবু ইন্দুবাবু বলিয়া আমাকে ঠাকুরের নিকট পরিচিত করাইলেন। আমি প্রণাম করিয়া উঠিতেই ঠাকুর জিজ্ঞেস করলেন, ভালো আছেন? দুটি মাত্র কথা, কিন্তু ইহাতে যে কি ছিল তাহা আমি কিছুতেই বুঝিয়ে উঠিতে পারিতাম না। কত স্নেহ, কত আশ্বাস, কত সান্ত্বনা যে ওই কথা দুটির মধ্যে ছিল তা অপরকে বুঝান যাইবে না। শুধু ইহা বলিতে পারি যে আমি নিঃসন্দেহে বুঝিলাম যে তিনি আমাকে আপন করিয়া লইলেন। ঘরে প্রবেশ করিয়া যখন প্রথম ঠাকুরকে দেখিলাম, তখনই তাহার রোগ কাতর মূর্তি দেখিয়া হৃদয়ে দারুণ বেদনা অনুভূত করিয়াছিলাম। কণ্ঠ বাহির হইয়া পড়িয়াছে। বহুদিন ওর কার্য বন্ধ থাকায় মুখে দাঁড়ি খুব কোচা কোচা দাড়ি, রোগশীর্ণ দেহ, ধীরে ধীরে যেন অতি কষ্টে কথাবার্তা বলিতেছেন। এই দৃশ্য দেখিয়া আমার চোখে জল আসিবার উপক্রম হইল। জয়রাম। তিনি যে আমার অন্তরে আপনজন ইহা যে স্পষ্ট বুঝিতে পারিলাম। একটা বিপর্যয় হইয়া গেল। আমার বিদ্যা, অভিমান, আমার সমস্যা, আমার বিচার তর্ক সবই যেন সুতের মুখে তৃণের মতো ভাসিয়া গেল, তৃণের মতো ভাসিয়া গেল। আমি অজানিতে ঠাকুরের নিকট আত্মসমর্পণ করিয়া বসিলাম। প্রীতির বাদনে তিনি আমাকে আটকাইয়া ফেলিলেন। ঘণ্টাখানেক পর ঠাকুর প্রণাম করিয়া বাহির হইয়া আসিলাম। বরদাবাবু বিশেষ কিছু বলিল না, তিনিও কিছুই জিজ্ঞেস করিল না। অন্য একটা মুখরোচক ব্যাপার হাতের কাছে ছিল এবং সেটা বিষয়ে আমাদের কথাবার্তা হইল। বৃন্দাবনে থাককালীন ঠাকুর এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয় ঠাকুরের। ভদ্রলোকটি তিলকমালা ভূষিত, দীর্ঘশিকা, একজন নৈষ্ঠিক বৈষ্ণব। আমরা আসিয়া দেখি যে তিনি দুইজন শিষ্য সমবিহারে ঠাকুরের নিকট বসিয়া রহিয়াছেন। হয়তো অনেকক্ষণ আসিয়াছিলেন, কারণ আমরা আসিবার মিনিট দশক পরই চলিয়া যাইবার ইচ্ছা প্রকাশ করিলেন। উঠি উঠি করিয়া ও প্রায় আধা ঘন্টা নানা কথাবার্তার পর তিনি বাস্তবিকই উঠিলেন। কিন্তু উঠি উঠি করিয়া প্রায় 1 ঘন্টা নানান কথাবার্তার পর বাস্তবিকই উঠিলেন। কিন্তু উঠিলে হইবে কি, ঘর ছাড়িয়া বাহির হইয়া যাইতে প্রায় 20 মিনিট সময় লাগিয়া গেল। তাহার ও তাহার শিষ্যদের প্রণাম ও নমস্কার আর যেন ফুরাইতে চাহে না। প্রথমে তিনি ঠাকুরের পায়ে মাথায় রাখিয়া প্রণাম করিলেন। শিষ্যদ্বয় তাহাও করিল। একটু পরে পিছাইয়া আসিয়া ষষ্ঠাঙ্গে মেজের উপর 3 মিনিট কাল পড়িয়া রহিলেন। ধীরে ধীরে উঠিয়া বসিলেন এবং করজোর করিয়া কিয়ৎকাল ঠাকুরের দিকে তাকাইয়া রহিলেন। তারপর আরম্ভ হইল উপস্থিত ভদ্রলোকদিকে নমস্কার ও প্রতি নমস্কারের পালা। তিনি একবার নমস্কার করেন, স্বভাবতই প্রতি নমস্কার হয়, কিন্তু তিনি আবার নমস্কার করেন, আবার প্রতি নমস্কার হয়। নমস্কারের পালা শেষ না, শিষ্যদ্বয় ও হুবহুব গুরুকে অনুসরণ করিয়া চলিল। আমার মনে হইল যে
ভদ্রলোকটি যেন ইচ্ছা যে শেষ নমস্কারটি তিনি করেন। যাই হোক, ভদ্রলোক শিষ্যদেরকে লইয়া কোনো প্রকার দরজার নিকট পৌঁছাইলেন, আর হাঁটু গিরিয়া বসিলেন এবং জোর হস্তে নিমিলিত নেত্রে খানিকক্ষণ কাটাইয়া ধীরে ধীরে সিঁড়ি দিয়া নিচে নামিয়া গেলেন। ব্যাপারটা আমার চোখে কেমন যেন বিদৃশ্য ঠেকিল, এবং এই বিষয়ে রচনা করিতে করিতে আমরা মেসে ফিরিয়া গেলাম। এই যাত্রা ঠাকুর দর্শন লাভের সুযোগ হইল না। তিনি কাশী হইয়া আবার বৃন্দাবনে চলিয়া গেলেন। কিন্তু আমাদের ঠাকুরের প্রসঙ্গ আবার জমিয়া উঠিল। ঠাকুর ও তদীয় গুরু সম্বন্ধে বরদাবাবুর অনেক কিছু বলিতে স্মরণ আছে, কিন্তু গুরু প্রসঙ্গে আমার তেমন অনুব্রত হইত না। গুরু প্রসঙ্গ আমার তেমন মনোভূত হইত না। আমি ঠাকুরের কথাই বেশি শুনিতে চাইতাম। গুরুদেব গুরুদেব না বলিয়া শুধু গুরু বলাতে কেউ কেউ মনে করিতেন পারেন যে শ্রদ্ধার অভাব সূচিত হইতেছে, কিন্তু গুরুদেব কথাটা ঠাকুরের মুখে কোনোদিনও শুনি নাই। তিনি শুধু গুরুই বলিতেন। ইহার তাৎপর্য আমি যাহা বুঝিয়াছি তাহা যথাস্থানে বিবৃত করিব। সে যা হোক, এইভাবে কয়েক মাস কাটিয়া গেল। 1920 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে আমি বৈঠকখানার মেসে ছাড়িয়া দিলাম। গ্রীষ্ম অবকাশে পর দর্জিপাড়া অঞ্চলে এখানে বাড়ি ভাড়া করিয়া সপরিবারে তাহাতে আসিয়া উঠিলাম। সেখানেই আর ঠাকুরের সহিত পরিচয়ের দ্বিতীয় অধ্যায় সূচিত হইল। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর প্রসঙ্গ এখানেই শেষ হইল। গুরুভ্রাতা, গুরু ভগিনী এবং সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী কথাতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করিয়া